জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। লোকসভা নির্বাচনের আগে গোটা রাজ্যে পুলিশ আধিকারিকদের বড়সড় রদবদল করা হয়েছে। কলকাতা হাইকোর্ট নেতাই গণহত্যা মামলার অন্যতম অভিযুক্ত রথীন দণ্ডপাঠকে জামিন দিয়েছে। রেশন বন্টন দুর্নীতি মামলায় তল্লাশি চালিয়ে ইডি বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করেছে। মকর সংক্রান্তির পুণ্য স্নান সেরে গঙ্গাসাগর থেকে পুণ্যার্থীরা এখন বাড়ি ফিরছেন। প্রাণহানি এড়াতে আজও টালা থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত চক্ররেল পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। আজ কুরমালি নববর্ষ, মধুমাস দিয়ে শুরু হচ্ছে কুরমাব্দ ২৭৭৪। লোকসভা নির্বাচনের আগে গোটা রাজ্যে পুলিশ আধিকারিকদের বড়সড় রদবদল করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী রাজ্য জুড়ে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক থেকে এসডিপিও পর্যন্ত ৭৯ জন পুলিশ আধিকারিকদের স্থানান্তর করা হলো। ৩১ জন আইপিএস এবং ৪৮ জন ডাব্লিউবিপিএস আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বদলির কপি নর্থ ব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্বরাষ্ট্র সচিবের দফতরে পাঠিয়েছে নবান্ন। এদিকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে নতুন সচিব হলেন জগদীশ প্রসাদ মিনা। ২০০৪ সালের এই আইএএস আধিকারিক এখন থেকে সংশোধনাগার প্রশাসনের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। গতকাল কর্মীবর্গ ও সংস্কার দপ্তর থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এছাড়াও জিটিএর নতুন প্রধান সচিব হিসেবে সৌম্য পুরকাইতের নাম ঘোষণা করা হয়েছে। কলকাতা হাইকোর্ট লালগড়ের নেতাই গণহত্যা মামলার অন্যতম অভিযুক্ত রথীন দণ্ডপাঠকে জামিন দিয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে জামিন পেয়েছেন এই মামলায় অন্যতম অভিযুক্ত ডালিম পান্ডে এবং তপন দে। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ গতকাল রথীন দণ্ডপাঠের জামিন মঞ্জুর করে। প্রয়োজনীয় নথিপত্র ও সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ায় ১০ বছর পর তার জামিন মঞ্জুর করল আদালত। উল্লেখ্য ২০১১ সালের ৭ই জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মারা যান ৯ জন গ্রামবাসী, আহত হন অনেকে। ওই ঘটনায় সিপিএম এর তৎকালীন বিনপুর জোনাল সম্পাদক অনুজ পান্ডে সহ ২০ জন সিপিএম নেতা কর্মী গ্রেপ্তার হন। সিআইডি প্রথমে ওই মামলার তদন্ত করছিল, পরে মামলার তদন্তভার যায় সিবিআই এর হাতে। ২০১৪ সালে গ্রেপ্তার হন রথীন দণ্ডপাঠ। তার বাড়ির ছাদ থেকে গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। জামিন পাওয়ায় কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন মামলাকারীর আইনজীবী। স্কুল সার্ভিস কমিশন সুপারিশপত্র দিলেও এক চাকরি প্রার্থীকে নিয়োগপত্র না দেওয়ায় কলকাতা হাইকোর্টে ক্ষমা চাইলেন মধ্যশিক্ষা পর্ষদের সচিব সুব্রত ঘোষ। ২০২১ সালের সেপ্টেম্বরে বাঁকুড়ার শালতোরা গার্লস হাই স্কুলে চাকরির সুপারিশপত্র পেয়েছিলেন উমা প্রামাণিক। এরপর ২ বছর কেটে গেলেও মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে নিয়োগপত্র না মেলায় আদালতের দ্বারস্থ হন তিনি। প্রথমে পর্ষদ আদালতে সুপারিশপত্র দেওয়ার কথা অস্বীকার করেছিল, পরে কমিশনের তার সপক্ষে প্রমাণ জমা দিলে গতকাল আদালতে হাজির হয়ে পর্ষদের সচিব নিজেদের ভুল স্বীকার করেন। ২২ জানুয়ারির মধ্যে আদালতের নির্দেশ কার্যকর করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। কোথায় গাফিলতি ছিল এবং তার প্রেক্ষিতে কি পদক্ষেপ করা হয়েছে তাও পর্ষদকে জানাতে বলেছে আদালত। দীর্ঘদিন চাকরি করলেই অবৈধ নিয়োগ বৈধ হয়ে যায় না। নিয়োগের বৈধতার ওপরে চাকরির ভবিষ্যৎ নির্ভর করবে বলে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলায় গতকাল স্পষ্ট জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের বিশেষ বেঞ্চে। চাকরি প্রার্থীদের মেধা তালিকা প্রকাশিত হলে কি করে কারো সম্মানহানি হতে পারে সেই প্রশ্নও তুলেছে ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য এসএসসি মামলায় নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। এ নিয়ে আপত্তি তুলেছিলেন চাকরি প্রার্থীদের একাংশ। এসএসসির নিয়োগে অনিয়মের অভিযোগে অনেকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও সেই নির্দেশে পরবর্তীকালে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। সেই মামলা পরে সুপ্রিম কোর্টে যায়। ৬ মাসের মধ্যে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে নিয়োগ মামলার শুনানি শেষ করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য গতকাল বলেন, তদন্ত বিলম্বিত করার জন্য অনেক কিছু করা হয়েছে। পাল্টা সরকারের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ কোথাও ঘুষ দিয়ে বা নিয়ে থাকলেও সবাই খারাপ নয়, ভালো খারাপের বিভাজন করা হোক। রেশন বন্টনে প্রায় ২০,০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে ইডি জানিয়েছে। গতকাল এই মামলায় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ধৃত শঙ্কর আঢ্যের সঙ্গে জড়িত বেশ কয়েকটি জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় ম্যারাথন তল্লাশি চালায়। কোলিন স্ট্রিটে তার বিদেশি মুদ্রা কেনাবেচার একটি সংস্থা থেকে প্রায় ৫ লক্ষ টাকা
টাকার বাংলাদেশি মুদ্রা উদ্ধার হয়েছে। এই দুর্নীতিতে ব্যবহৃত বেআইনি অর্থ বৈদেশিক মুদ্রার লেনদেনের মাধ্যমে পাচার করা হয়েছিল বলে ইডির অনুমান। মার্কুই স্ট্রিটেও একটি ফরেক্স অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে নথিপত্র। শঙ্করাঢ্যের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অরবিন্দ সিংহের সল্টলেক সেক্টর 5 অফিস ছাড়াও তার ঘনিষ্ঠ ব্যবসায়ী এন মাইতির ফ্ল্যাটে তালা ভেঙে অভিযান চালানো হয়। উল্লেখ্য, গত 15 জানুয়ারি বনগাঁর বাড়িতে প্রায় 17 ঘন্টা তল্লাশি চালানোর পর ইডি শঙ্করাঢ্যকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতেই রয়েছেন। আসছি আবহাওয়ার খবরে। হাড় কাঁপানো ঠান্ডায় জুবুথুবু বঙ্গবাসী। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 5 ডিগ্রি নেমে যাওয়ায় শীতের কামড় ভালোই টের পাওয়া গেছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের 1 ডিগ্রি কম 13.6 ডিগ্রি সেলসিয়াস। আজ থেকে অবশ্য আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, গ্রাহকরা যাতে তাদের বরাদ্দ অনুযায়ী খাদ্যশস্য পান তা সুনিশ্চিত করতে রাজ্যের সব রেশন দোকানে ওজন করার বৈদ্যুতিন যন্ত্র বসানো হচ্ছে। খাদ্য দফতরের উদ্যোগে ইতিমধ্যেই সব দোকানে তা পৌঁছে গিয়েছে। ইপসের মাধ্যমে গ্রাহকদের আধারের বায়োমেট্রিক যাচাই করে রাজ্যে খাদ্য বন্টন প্রক্রিয়া অনেক আগেই চালু হয়েছে। প্রায় 100% ক্ষেত্রে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমেই রেশন দেওয়া হচ্ছে বলে খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে। ওজন যন্ত্রগুলি ব্লুটুথের মাধ্যমে ইপস যন্ত্রের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এর ওজন করার যন্ত্রে বরাদ্দ অনুযায়ী খাদ্য দেওয়ার পর গ্রাহককে এ সংক্রান্ত বিল দেওয়া হবে, যাতে গ্রাহক নিশ্চিতভাবে জানতে পারেন তার বরাদ্দ মতো খাদ্য সামগ্রী পাচ্ছেন কিনা। একই সঙ্গে খাদ্য দফতরের সার্ভারেও তা নথিভুক্ত থাকবে। ইপস যন্ত্রে দেখানো প্রাপ্য পরিমাণ খাদ্যশস্য বহু গ্রাহক বাস্তবে তা পাচ্ছেন না বলে খাদ্য দফতরের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। তবে রেশন ডিলারদের একাংশ এই পদ্ধতি অত্যন্ত সময় সাপেক্ষ বলে অভিযোগ তুলে এর বিরোধিতা করেছে। রেশন ডিলারদের সংগঠনের নেতা বিশ্বম্ভর বসু জানিয়েছেন, বিষয়টি নিয়ে সমীক্ষা চালিয়ে তারা খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কাছে রিপোর্ট দেবেন। বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চ 19 জানুয়ারি শুক্রবার কলকাতায় মহা মিছিলের ডাক দিয়েছে। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সাংবাদিকদের জানান, বেলা 12টায় শিয়ালদা ও হাওড়া স্টেশন এবং হাজরা মোড় থেকে মিছিল শুরু হবে, যাবে শহীদ মিনার পর্যন্ত। বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর ব্যাপারে আলোচনায় বসার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে মঞ্চের তরফে চিঠি দেওয়া হয়েছে। সেই আবেদনে মুখ্যমন্ত্রী সাড়া না দিলে মিছিল হবেই। পাশাপাশি অনশনে বসার এবং 29 জানুয়ারি থেকে সমস্ত সরকারি ও আধা সরকারি অফিসে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের মহামিছিল ও ধর্মঘটের ডাক প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাংসদ শান্তনু সেন বলেছেন, কর্মনাশা ধর্মঘট রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করেছে। আইন শৃঙ্খলা কেউ নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। বিরোধীদের প্ররোচনায় পা না দিয়ে রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য যৌথ মঞ্চের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মকর সংক্রান্তির পুণ্যস্নান সেরে গঙ্গাসাগর থেকে পুণ্যার্থীরা এখন বাড়ির দিকে পা বাড়াচ্ছেন। এদিকে গঙ্গাসাগর মেলা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসা মানুষজন যাতে দুর্ঘটনায় না পড়েন সেজন্য আজও টালা থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত চক্ররেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র গতকাল এই সিদ্ধান্তের কথা জানান। সাংস্কৃতিক সংগঠন সংস্কার ভারতী অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র শিল্পীদের বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে। উল্লেখ্য, রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের পক্ষ থেকে সারা দেশে 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত প্রত্যেক রাম ভক্তের বাড়িতে রাম মন্দিরের আমন্ত্রণ পত্র পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের প্রতিটি জেলায় সংস্কার ভারতীর 1000-এর বেশি শিল্পী এই কাজে অংশ নিয়েছে। সংগঠনের রাজ্য সম্পাদক তিলক সেনগুপ্ত জানিয়েছেন, রাম মন্দির সবার কাছে একটা রাষ্ট্র মন্দির ও জাতীয় সাংস্কৃতিক ক্ষেত্র। মন্দির উদ্বোধনের পর 3 মাস প্রতিদিন মন্দির চত্বরে দেশ ও বিদেশের শিল্পীরা তাদের শিল্পকলা পরিবেশন করবে। এ রাজ্য থেকেও যাতে শিল্পীরা ওই সাংস্কৃতিক ক্ষেত্র দর্শনে যায় তার আমন্ত্রণ জানাতেই তারা চিত্রশিল্পী, পটশিল্পী, নাট্য সঙ্গীত সহ বিভিন্ন ধারার শিল্পী ও পুরাতাত্ত্বিক গবেষকদের বাড়িতে এই আমন্ত্রণ পত্র এবং রাম মন্দিরের ছবি ও অক্ষত তণ্ডুল পৌঁছে দিচ্ছেন। এদিকে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার আগে গতকাল পৌষ সংক্রান্তির পুণ্যতিথিতে মেদিনীপুরের কংসাবতী নদীর গান্ধীঘাটে শ্রীরাম, মা সীতা এবং মহাবীরের বিগ্রহ সহ নবনির্মিত
মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত মেদিনীপুর পুরসভা। উপস্থিত ছিলেন বিধায়ক জুন মালিয়া, সৌমেন খান প্রমুখ। যদিও তৃণমূল কংগ্রেসের রাম মন্দির উদ্বোধন করাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশানুসারে ওই ঘাটে গত সন্ধ্যায় শুরু হয়েছে নদী বক্ষে গঙ্গা আরতি। এজন্য কয়েকজন ব্রাহ্মণকেও বেনারস থেকে নিয়ে আসা হয়। আরতি প্রত্যক্ষ করতে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। আজ কুরমালি নববর্ষ। কুরমালি ক্যালেন্ডার অনুসারে গতকাল পৌষ সংক্রান্তিতে জার মাসের সমাপ্তির মধ্য দিয়ে বর্ষ শেষের পরে আজ মধুমাস দিয়ে শুরু হচ্ছে নতুন বছর কুরমাব্দ ২৭৭৪। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় কুর্মী জনজাতিরা আজকের দিনটি আনন্দ ও উদ্দীপনার সঙ্গে পালন করেন। ভোরবেলা জমিতে লাঙল করে শুভ দিনের সূচনা হয়, চলে বিভিন্ন ধরনের লৌকিক উপাচার। স্থানীয় সংবাদ শেষ হলো।